সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছিল অ্যানালজির উপর। আমাদের এই চ্যাপ্টারটি ইজ এ পার্ট অফ ডব্লিউবিসিএস সিলেবাস অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দি লার্জেস্ট চ্যাপ্টার, যেখান থেকে প্রচুর কোশ্চেন্স গুলো আসে। এটা সেরকমই একটি চ্যাপ্টার। আমরা যেরকম করি যে প্রথমে দেখে নিই যে কটা কোশ্চেন আসে না আসে, সেই ডিটেলসটা আজকে দেখবো না, কারণ এটা দুটো পার্টে ক্লাসটা হবে। আজকে পার্ট ওয়ানটা আমরা শুরু করছি, যেখানে বেসিক প্রবলেমস গুলো আমরা আজকে দেখে নেবো, যে বেসিক প্রবলেমস গুলো কি কি আছে। এবং আজকে ইন অ্যারাউন্ড 30 প্রবলেমস আজকে আমরা মিনিমাম করব। 30টা প্রবলেম। তোমরা নিজেরাও পেন খাতা নিয়ে বসো, ক্যালকুলেশন, মানে এটা পেন খাতারও দরকার নেই, তোমরা এমনি চ্যাট বক্সে উত্তরগুলো দিতে পারবে। দেখো, এই আমরা যে মার্কস ক্যালকুলেট, মানে কটা প্রশ্ন কবে এসছিল যেটা ক্যালকুলেট করি, সেই শিটটার আজকে আমরা ডিসকাশনটা সেটা করছি না। আজকে পরের দিন সেই পার্টটা ডিসকাশন করব, যে কটা প্রশ্ন আসে না আসে। আমি রাফলি বলে দিচ্ছি, তাও একটা আন্দাজ বলে দিচ্ছি, একদম ইয়ার ওয়াইজ আমরা সামনের দিন দেখে নেব। মোর অর লেস এই যে মেইনসে তোমরা 2024 মেইনসে মোর দ্যান 6টা প্রশ্ন তোমরা এই অ্যানালজির থেকে এক্সপেক্ট করতে পারো। আর প্রিলিমসে মিনিমাম একটা কিংবা দুটো, একটা থেকে দুটোর মধ্যে মিনিমাম থাকবে। ঠিক আছে, একটা তো মিনিমাম থাকবেই প্রত্যেকবার। দিস টাইপ অফ প্রবলেমস আর এ মাস্ট ফর প্রিলিমস। হ্যাঁ, 12টার মধ্যে একটা কি দুটো। আর মেইনসে মোর দ্যান 6, মানে 6টার বেশি, মানে সেটা 12টাও হতে পারে। এমনও মানে ইয়ার গেছে যেখানে 12টা 15টা করে এই চ্যাপ্টারটা থেকে প্রশ্নগুলো এসছে। ওয়েলকাম। সো আমরা দেখে নিই। তার আগে আমি যেটা বলতে চাই, যে এই চ্যাপ্টারটি করতে গিয়ে তোমাদের আহ, একটা পার্টিকুলার পার্টের, মানে দুটো সেকশনের খুব নলেজটা থাকা প্রচন্ড জরুরি এই চ্যাপ্টারটি করতে গিয়ে। দুটো সেকশন কি কি? একটা হচ্ছিল ইংলিশের ভোকাবুলারি। ইংলিশের ভোকাবুলারির কনসেপ্টটা, মানে একটু দখলটা বেশি থাকলে ভালো হয়। যখনই এর পরে তোমরা বুঝতে পারবে কেন এটা বলছি। আর সেকেন্ড হচ্ছে হলো স্ট্যাটিক জিকে, মানে আমাদের বিভিন্ন যে স্ট্যাটিক জিকে পার্টগুলো আছে, সেই পার্টের কিছুটা নলেজ যদি থাকে, তাহলে কিন্তু আমাদের এই, মানে এই যে আমরা করছি অ্যানালজি চ্যাপ্টারটি, অ্যানালজি মানে হচ্ছে হলো সিমিলারিটি। হ্যাঁ, সেই সিমিলারিটি চ্যাপ্টারটি উত্তর করতে গিয়ে কিন্তু এই স্ট্যাটিক জিকে পোর্শন এবং ইংলিশের ভোকাবুলারি পোর্শন, এই দুটো পার্ট কিন্তু একটু স্ট্রং হলে দেখবে উত্তরটা দিতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে আমরা সাব সেকশন গুলো দেখে নিই, যে কিভাবে প্রশ্নগুলো আসে, কোথা কোথা থেকে প্রশ্নগুলো আসে। দেখো, 10টা টাইপ অফ প্যাটার্নস হয়, 11 12 আরো 5টা প্যাটার্ন হয়, বাট দিস আর নট পার্টিনেন্ট ফর ইউর ডব্লিউবিসিএস এক্সামিনেশন। ইভেন এখানের থেকেও একটা দুটো পার্ট ডব্লিউবিসিএস এ এখনো জিজ্ঞেস করা হয়নি, বাট এই 10টা টাইপ অফ প্রবলেম কিন্তু আমাদের করতে হবে। আমরা এক এক করে এই 10টা টাইপ অফ প্রবলেম করে নেব। এবং ওয়ান অফ দি মোস্ট স্ট্যাটিক জিকে, একটু আগে বলছিলাম না, যে যেরকম কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, স্টেটস অফ ইন্ডিয়া এবং তাদের ক্যাপিটালস গুলো, ফিজিক্যাল কোয়ান্টিটি এবং ইউনিটস, মানে ধরে নাও আমি বললাম টেম্পারেচার এর মেজারিং ইউনিটটা কি। ঠিক আছে, ফ্যারেনহাইট বা ডিগ্রিজ, নাকি অন্য কিছু, জুল। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্ট, কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে কোন ইউনিটটা মেজার করা হয়। ঠিক আছে, মানে থার্মোমিটার টেম্পারেচার মেজার করা হয় এরকম ভাবে। হ্যাঁ, প্রেসার ব্যারোমিটার দিয়ে মেজার করা হয়। তারপরে অ্যানিমাল বেবিস মুভমেন্টস, অ্যানিমাল সাউন্ডস। ইভেন এমন একটা প্রশ্ন এসেছিল, অ্যানিমালস অ্যান্ড দেয়ার ফিটস। ঠিক আছে, মানে ক্যাটের পাটা, মানে পায়ের তলাটা, মানে ফিট মানে পায়ের তলাটাকে কি বলা হয়। ঠিক আছে, লায়নের পায়ের তলাটাকে কি বলা হয়। মানে এই যে পোর্শনটা দেখছো, এই পুরোটাই হচ্ছে হলো গিয়ে তোমার স্ট্যাটিক জিকে পোর্শন। ঠিক আছে, এবং দেখো এই পোর্শনটা নিজেরাও অনেকটা জানো। এবং ইংলিশের মধ্যে সিনোনিম অ্যান্টোনিমের খুব ব্যবহার করে প্রশ্ন এখানে আসে। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ব্যবহার করে এখানে প্রশ্ন আসে। ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইন্টেন্সিটি, মানে ধরে নাও অ্যাঙ্গার, অ্যাংরি, আমি বললাম অ্যাংরি মানে রাগ করা।
আর রেজ মানে হচ্ছে হলো মানে ভায়োলেন্ট হয়ে যাওয়া, রাগের চোটে ভায়োলেন্ট হয়ে যাওয়া, মানে এইটার ইন্টেন্সিটিটা বেশি, রাগের ইন্টেন্সিটিটা বেশি, ঠিক আছে? সো এই রকম ভাবে ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইন্টেন্সিটির এই পার্টগুলো কিন্তু তোমাদের এইখানে দেখবে তোমাদের কাজে লাগছে, ঠিক আছে? সো ইয়েতে জানো তো মানে এই আমাদের তোমরা হয়তো ওই আমাদের কোর্স ভিডিওটা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো, পুরোনো যারা আছো তো জানো, আমি নতুনদেরও কথা বলছি। রিজনিংটা কিন্তু খুব ক্রিস্প ভাবে প্রস্তুতি করবে, মানে রিজনিং এ কিন্তু করার অনেক প্র্যাকটিস সেট, ঠিক আছে? কিন্তু জাস্ট নিজেকে লিমিটেড রাখবে দুটো জিনিসে, একটা হচ্ছিল ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এই রিজনিং সেকশনটায় মোর অর লেস 70% মতো দেখবে তোমার রিপিট হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে এই রিজনিং হচ্ছিল একমাত্র জায়গা যেখানে রিপিট পার্সেন্টেজটা অনেক হাই। এবং আরেকটি বেস বই যেটা আমরা আর এস আগরওয়াল তোমাদেরকে সাজেস্ট করেছি, এই আর এস আগরওয়াল বইয়ের বাইরে অন্য কোনো বই তোমরা কি ফলো করতে যেও না। মানে সুবীর দাস ইজ এ গুড বুক, বাট পরীক্ষায় কিন্তু সুবীর দাস থেকে প্রশ্ন আসবে না, যেটা আসবে সেটা হচ্ছিল আর এস আগরওয়াল থেকে। এই যে ব্যালেন্স 30% প্রশ্নের মধ্যেও 20% মিনিমাম আর এস আগরওয়াল থেকে আসবে। হ্যাঁ, পুরোনো আর এস আগরওয়ালই যথেষ্ট, কারণ আর এস আগরওয়ালে কোনো রকম চেঞ্জেস হয় না, ঠিক আছে? আর এই যে তোমাদের রিসেন্ট কোশ্চেন ব্যাংক গুলো দিচ্ছি আমরা, মানে এনটিএস একটা সিরিজ দিয়েছি, এনটিএস সিরিজটা কিন্তু আটমোস্টলি ইম্পর্টেন্ট, মানে এই নিউ টেস্ট সিরিজটা হচ্ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট দিন যে হিস্ট্রি সিরিজটা দিলাম খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো আমরা বলে দিচ্ছি যে পার্টিকুলারলি নিউ টেস্ট সিরিজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তাছাড়াও আমাদের কোশ্চেন ব্যাংক পিওয়াই কিউ আর এস আগরওয়াল সব মিলিয়েই কোশ্চেন ব্যাংক ফ্যাংক গুলো থাকে। এর বাইরে কিন্তু করতে যাও না, কেউ যদি খালি আর এস আগরওয়ালও ফলো করছো মানে খুব ভালো, হ্যাঁ, মানে এক্সট্রিমলি ভালো। ডব্লিউবিসিএস এ পিওয়াই কিউ এ 98% প্রশ্ন আর এস আগরওয়াল থেকে করেছে, 98% প্রশ্ন আর এস আগরওয়াল থেকে করেছে, মানে বুঝতে পারছো তো মানে আর এস আগরওয়ালের ইম্পর্টেন্সটা। সো রিজনিং এর ক্ষেত্রে ডোন্ট লুক আউট ফর এনিথিং এলস, মানে বেশি প্র্যাকটিস, খুব একটা প্র্যাকটিস তো করতে হবে সেটা কথা না, বাট বই বেশি কিন্তু ঘেটো না, অন্য অন্য বই থাকলে আর এস আগরওয়ালটাতে শিফট করে যাও, ঠিক আছে? আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ, আমাদের কোশ্চেন ব্যাংকটা করলেও হবে, আমাদের কোশ্চেন ব্যাংকটা ফুললি এই জায়গাগুলো থেকেই নেয়া, সেটা ফলো করলেও হবে, নো ইস্যুস ইন দ্যাট, ঠিক আছে? আচ্ছা, চলো এইবার প্রথম পার্টটা, কমন রিলেশনশিপে এখনো প্রশ্ন আসেনি, তোমাদের এখানে জিজ্ঞেস করা হয়নি, তাই জন্য কমন রিলেশনশিপটা আমি করাচ্ছি না। আশা করি এখানেও প্রশ্নগুলো নেই। অ্যানালগাস পেয়ার থেকে আমরা শুরু করছি, দু রকম অ্যানালগাস পেয়ার আছে, দু রকম অ্যানালগাস পেয়ার থেকে আমরা শুরু করছি। আচ্ছা, অ্যানালজি মানে হচ্ছিল সিমিলারিটি, অ্যানালজি কথাটির মানে হচ্ছিল সিমিলারিটি, বা বাংলায় বলে সাদৃশ্য, ঠিক আছে? মানে সিমিলার থিংস, ওকে। লেট আস গো ফার্স্ট। প্রথম প্রশ্নটি তোমাদের স্ক্রিনে দেয়া আছে, 2A প্রশ্নটির নাম, 2A প্রশ্নটি করার চেষ্টা করো, চ্যাট বক্সে উত্তরটা দিও। আমি হুম, ভেরি গুড। দেখো, লজিকটা হচ্ছে হলো ইজ এ রিচ সোর্স অফ গ্লুকোজ, ইজ এ রিচ সোর্স অফ কার্বোহাইড্রেট, ঠিক আছে? আমরা পড়েছিলাম প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, এগুলো তো এসেনশিয়াল বডির জন্য, এবং গ্লুকোজটা হচ্ছে হলো ইজ এ ভেরি রিচ সোর্স অফ, লজিকটা এখানে দেয়া আছে, ইজ এ রিচ সোর্স অফ কার্বোহাইড্রেট। সোয়াবিন থেকে আমরা কি পাই? মেইনলি সোয়াবিন থেকে আমরা পাই হচ্ছিল প্রোটিন, সো মাই আনসার ইজ প্রোটিন। বুঝতে পেরেছো তো? লজিকটা হচ্ছিল ইম্পর্টেন্ট, লজিকটা তোমাদের বলতে হবে, লজিকটা হচ্ছিল ইজ এ রিচ সোর্স অফ, ক্লিয়ার?
First is a rich source of second. First is a rich source of second. Clear? যারা উত্তর দিচ্ছ চ্যাট বক্সে যদি সম্ভব হয় লজিকটা লিখো, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের মানে ধরতে পারছো জিনিসটা ঠিক করে। 2 নম্বর প্রশ্ন 2B, উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এই প্রশ্নটির উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এক্সট্রিমলি ওয়েল ডান, প্রত্যেকে সঠিক ধরেছো। এখানে লজিকটা দেয়া আছে অ্যান্টোনিম মানে অপোজিট, জায়ান্ট মানে খুব বিশালাকার, আর ডর্ফ মানে হচ্ছে হলো বেটে বা খাটো। হ্যাঁ, জিনিয়াস অপোজিটটা কি হবে? ইডিয়েট। ইডিয়েট মানে হচ্ছে হলো বোকা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন 2C করার চেষ্টা করো। নিউজ পেপার, প্রেস, ক্লোথ কি হবে? দেখো এখানে লজিকটা কি, লজিকটা হচ্ছে হলো কোথায় তৈরি হয়। কোথায় তৈরি হয় এটা হচ্ছে হলো লজিক। মানে নিউজ পেপার কোথায় ছাপা হয়? প্রেসে ছাপা হয়, তাই তো? তাহলে ক্লথ কোথায় তৈরি হবে? ক্লথ নিশ্চয়ই তৈরি হবে মিলে। ক্লথ নিশ্চয়ই মিলে তৈরি হবে। অনেকে সি উত্তর দিয়েছো, সিটা কিন্তু উত্তর নয়। লজিকটা হচ্ছিল কোথায় প্রোডাকশন হয় বা কোথায় তৈরি হয়, প্রিপেয়ার্ড ইন। তাই জন্য আমি বারবার করে বলছি লজিকটা প্রথমে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা, তোমরা যারা টেক্সটাইল উত্তর দিচ্ছ, এখানে খালি টেক্সটাইল বলা আছে, টেক্সটাইল মিল বলা নেই। মিল কিন্তু এইটায় বলা আছে, সেই জন্য ডি নম্বরটি উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা, চলো পরবর্তীকালে। হ্যাঁ, সব তাড়াহুড়ো করবে না, একটা কোশ্চেন পেয়েই তাড়াহুড়ো করবে না, লজিকটা প্রথমে বোঝার চেষ্টা করবে, বাউন্স অফ করবে লজিকটাকে। 2D, অ্যানিমিয়া ইজ টু ব্লাড, অ্যানার্কি ইজ টু হোয়াট? লজিক, লজিক, সঙ্গে সঙ্গে লজিকটা বলতে হবে। লজিকটা বলতে হবে। লজিকটা দেয়া আছে, এখানে দেয়াও আছে, দেখো, ল্যাক অফ। ল্যাক অফ ব্লাডের অভাবে, ব্লাডের অভাবে অ্যানিমিয়া হয়। রক্তশূন্যতা, অ্যানিমিয়া মানে হচ্ছিল রক্তশূন্যতা। কিসের অভাবে হয়? ব্লাডের অভাবে হয় অ্যানিমিয়া। অ্যানার্কি কিসের অভাবে হয়? ঠিক আছে, অ্যানার্কি হচ্ছিল গভর্নমেন্টের অভাবে হয়। মানে কোনো গভর্নমেন্ট যদি না থাকে তাহলে অ্যানার্কি তোমার সেট ইন করে। অ্যানার্কি মানে হচ্ছিল নৈরাজ্য, বাংলায় হচ্ছিল নৈরাজ্য। নৈরাজ্য কখন হয়? যদি কোনো গভর্নমেন্ট না থাকে তখন কিন্তু আমাদের নৈরাজ্য স্থাপন হয়। ক্লিয়ার? আচ্ছা, নৈরাজ্য, অ্যানার্কি ডিসঅর্ডার হবে না। ডিসঅর্ডার মানেও হচ্ছিল নৈরাজ্য বা ললেসনেস। মোনার্কি মানে হচ্ছিল রাজ মানে কিংডম। ঠিক আছে, সেটা নিশ্চয়ই হবে না। সো গভর্নমেন্ট, গভর্নমেন্ট না থাকলে নৈরাজ্যের সৃষ্টি হয়। লজিকটা হচ্ছিল ল্যাক অফ। ঠিক আছে, কেউ কি ক্লাসে আছো? অনেক বড় ক্লাস, অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি 6টা রুম রয়েছে, মানে প্রচুর ছেলে মেয়ে। কেউ যদি বুঝতে না পারো না, সঙ্গে সঙ্গে হাইলাইট, আমি চ্যাট বক্স কিন্তু ফলো করছি। অনেকে না বোঝার কিছুই নেই, খুব সোজা সোজা জিনিস। 2E, ক্যাটল ইজ টু হার্ড, শিপ ইজ টু হোয়াট? প্রত্যেকে দাদা ভাইরা লজিক দেওয়ার চেষ্টা করো। যারা অনেকে লজিকটা লিখে দিচ্ছ, লজিকটা লিখে দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড, ভেরি গুড। এইটা হচ্ছে হলো গ্রুপ অফ, গ্রুপ অফ, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার ক্যাটেলের একটা গ্রুপকে আমরা বলি হচ্ছে হলো হার্ড। ক্যাটেলের একটা গ্রুপকে আমরা বলি হচ্ছে হলো হার্ড, মানে পাল, পশুর পাল যেটাকে বলি আমরা। ঠিক আছে, আর এইবার তোমার শিপের, শিপের একটা গ্রুপকে আমরা কি বলবো?
শিপের একটা গ্রুপকে আমরা বলবো ফ্লক। শিপের একটা গ্রুপকে কিন্তু আমরা বলবো হচ্ছে হলো ফ্লক। ঠিক আছে? আচ্ছা, যদি আমি তোমায় জিজ্ঞেস করি, মানে উত্তরটা হচ্ছে হলো ফ্লক, সেটা তো হয়ে গেল। এইবার তার মানে আমি তোমায় যদি জিজ্ঞেস করি সোয়ার্ম অফ কি হয়, সোয়ার্মটা কিসের গ্রুপ? সোয়ার্মটা হচ্ছে হলো বিজ এর গ্রুপ। এই গ্রুপ অফ বিজ হচ্ছে হলো সোয়ার্ম। ঠিক আছে? আচ্ছা, শোলটা কিসের গ্রুপ? এই গ্রুপ অফ কিতে আমরা বলি হচ্ছিল শোল ইজ এ গ্রুপ অফ হোয়াট? শোল ইজ এ গ্রুপ অফ ফিশ, রাইট? শোল ইজ এ গ্রুপ অফ ফিশ। ভেরি গুড। মবটা কি? মবটা হচ্ছিল ওই গ্রুপ অফ পিপল, আনরুলি পিপল হচ্ছিল মব। ঠিক আছে? তার মানে তোমার স্ট্যাটিক জিকের পোর্শন থেকে আমি স্ট্যাটিক জিকের বইটই বলে দিয়েছি, বুঝলে? অনিরুদ্ধ, তুমি যে জিজ্ঞেস করছো না স্ট্যাটিক জিকের বইটা কোথা থেকে কিনবো, সেই স্ট্যাটিক জিকের বই বা আমরা কিন্তু বলে দিয়েছি। ঠিক আছে? গডফাদারটা কিনতে পারো, গডফাদার ইজ এ ভেরি গুড স্ট্যাটিক জিকে বুক। এইবার স্ট্যাটিক জিকের বইয়ে দেখবে গ্রুপ অফ ইয়ের ডেফিনেশনস গুলো দেয়া আছে, গ্রুপ অফ ক্যাটেল, এই গ্রুপ অফ হর্সেস, এই গ্রুপ অফ সব কিছু দেয়া আছে। সেই লিস্টটা কিন্তু স্ট্যাটিক জিকে থেকে তোমাকে পড়ে রাখতে হবে। মানে পড়ে রাখা মানে চোখ বোলানো। এই যে লজিক গুলো দেয়া আছে না, এই লজিক গুলো অনেকগুলো স্ট্যাটিক জিকের পোর্শন লজিকের মধ্যে। আচ্ছা, একজন বলল মব মানে হচ্ছে হলো, কি বলছে? মব মানে হচ্ছে হলো আনরেস্ট। মব মানে আনরেস্ট না, মব মানে হচ্ছে হলো আম জনতা, ভিড় ভিড়। জনতার ভিড়কে মব বলি। যেমন নিউ দিল্লি স্টেশনে জনতার ভিড়ে পদপিষ্ট হয়েছে, সেই জনতার ভিড় হচ্ছে হলো মব। রুলি না আনরুলি সেটা পড়ে, সেটাকে মব বলে না। ঠিক আছে? মবের বাংলা মানে হচ্ছে হলো জনতার ভিড়। বুঝতে পেরেছো? তাহলে ক্লিয়ার হলো যে স্ট্যাটিক জিকে গুলো কিভাবে কোন জায়গাগুলো পড়বে, একটুখানি নোট করতে থাকো। এই যে গ্রুপ অফ পার্টটা কিন্তু তোমায় পড়ে রাখতে হবে। 2F, বোটানি প্লান্টস এন্টোমোলজি কি হবে? ভেরি গুড, ভেরি গুড। প্রচুর উত্তর, হু হু করে উত্তর ঢুকছে। যারা লজিক দিচ্ছ তারা কিন্তু খুব ভালো করে করছো। আনসারের সাথেই লজিকটা দেওয়ার চেষ্টা করো, নাহলে আমি দেখতে পাবো না কারা ভুলভাল লজিক দিচ্ছ। একটুখানি করতে হবে। দেখো, লজিক হচ্ছিল স্টাডি অথবা ব্রাঞ্চ অফ সায়েন্স। ঠিক আছে? প্লান্টের স্টাডিটাকে আমরা বোটানি বলি। প্লান্ট নিয়ে পড়াশুনো করাটাকে আমরা উদ্ভিদ বিদ্যা। বোটানি মানে হচ্ছিল উদ্ভিদ বিদ্যা, মানে উদ্ভিদদের নিয়ে পড়াশোনাটাকে আমরা উদ্ভিদবিদ্যা বলি। মানে প্লান্টস হচ্ছে হলো উদ্ভিদ। ঠিক আছে? তাহলে এন্টেমোলজি ইজ দ্য স্টাডি অফ কি হবে? এন্টেমোলজি ইজ দ্য স্টাডি অফ ইনসেক্টস। এন্টেমোলজি ইজ দ্য স্টাডি অফ ইনসেক্টস। আচ্ছা, এবার স্টাডি অফ স্নেকসটাকে কি বলা যায়? স্টাডি অফ স্নেকস ইজ কল্ড হোয়াট? ওফিওলজি। স্নেক নিয়ে পড়াশোনা যে করাটাকে আমরা ওফিওলজি বলি। মনে রাখতে হবে। তার মানে স্ট্যাটিক জিকে থেকে স্টাডি অথবা ব্রাঞ্চ অফ সায়েন্স গুলো আমাকে পড়তে হবে। লিখছো তো? নোট লিখছো তো? এই নোটস গুলো কিন্তু ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে পোর্শনটাও হয়ে যাবে। স্টাডি অফ বার্ডস কি বলে? অর্নিথোলজি। স্টাডি অফ বার্ডস হচ্ছিল অর্নিথোলজি। স্টাডি অফ জার্মস, স্টাডি মানে জীবাণুর পড়াশোনা। স্টাডি অফ জার্মসটাকে কি বলি আমরা? ভাইরাস নয়, স্টাডি অফ জার্মস হচ্ছিল মাইক্রোবায়োলজি। জার্মিনোলজি না, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, একজন বলছিল স্টাডি অফ ভাইরাস। স্টাডি অফ ভাইরাসটাকে কি কি বলা যায়? স্টাডি অফ, ভেরি গুড, ভেরি গুড, ভাইরোলজি। ভাইরোলজি, স্টাডি অফ ভাইরাস হচ্ছে হলো ভাইরোলজি। বুঝতে পেরেছো তো? সো এরকম ভাবে ব্রাঞ্চ অফ সায়েন্স অথবা স্টাডি অফ ইয়েটা দেখবে স্ট্যাটিক জিকে তে অলরেডি রয়েছে বইতে। ওই ওই চ্যাপ্টারটাকে দাগ দিয়ে রাখো। ঠিক আছে? ওই চ্যাপ্টারটাকে দাগ দিয়ে রাখো, তাহলেই কিন্তু দেখবে তোমাদের এই মানে
এই অ্যানালগাস পেয়ারটা থেকে তোমাদের একটা এমন ইয়ার গেছিল যেখানে 16টা প্রশ্নও জিজ্ঞেস করেছে। হ্যাঁ, 2023 মেইনসেও কিন্তু 5 থেকে 6টা প্রশ্ন মেইনসে জিজ্ঞেস করেছে। সো স্ট্যাটিক জিকে নলেজ আর ইংলিশের নলেজটা একটু ইম্পর্টেন্ট এই অ্যানালগাস পেয়ারটার জন্য। 2F1 উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এন্টেমোলজি ইনসেক্টস, এটাও ব্রাঞ্চ অফ স্টাডি। অর্নিথোলজি কি হবে? একটু আগে অর্নিথোলজিটা পড়লাম। অর্নিথোলজি মানে কি একটু আগে পড়লাম তো। ভেরি গুড, ভেরি গুড, এক্সট্রিমলি গুড। 2F1 খুব সুন্দর। অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ডস। অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ডস। ঠিক আছে। স্টাডি অফ প্ল্যান্টটাকে কি বলে? স্টাডি অফ প্ল্যান্টসটাকে কি বলে? কেউ উত্তর দিতে পারবে? স্টাডি গুগল করো না, কেউ গুগল করে বললে হবে না। স্টাডি অফ প্ল্যান্টস হচ্ছিল বোটানি। ভেরি গুড, ভেরি গুড, বোটানি। স্টাডি অফ ফিশ, স্টাডি অফ ফিশটাকে কি বলে? মাছের জুলজি না, জুলজি একটা স্টাডি অফ অ্যানিমালস। ঠিক আছে। স্টাডি অফ ফিশ হচ্ছে হলো ICH থিওলজি। ঠিক আছে, ইক থিওলজি। ঠিক আছে, ICH ইক থিওলজি। ঠিক আছে। স্টাডি অফ রেপটাইলস কি বলে? স্টাডি অফ রেপটাইলসটাকে কি বলে? হ্যাঁ, চ্যাট বক্সে, চ্যাট বক্সে। ভেরি গুড। হারপেটোলজি, হারপেটোলজি, HER, হারপেটোলজি। বুঝতে পেরেছো? সেই ব্রাঞ্চ অ্যান্ড স্টাডি অফ থেকেই কিন্তু প্রশ্নটা এসছে। পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি, পরবর্তী প্রশ্নটা তোমাদের সামনে রাখছি, দেখার চেষ্টা করো। 2F2 anthropology is to man, anthology is to what? anthropology মানে স্টাডি অফ ম্যান, এটাও ব্রাঞ্চ এবং স্টাডি অফ থেকে আসছে। অ্যানথোলজিটা কি? অ্যানথোলজিটা কি? অ্যানথোলজি হচ্ছিল স্টাডি অফ পোয়েমস। ভেরি গুড, অনেকে সঠিক উত্তর দিয়েছো, স্টাডি অফ পোয়েমস। এইবার এইগুলো আমি জিজ্ঞেস করি, স্টাডি অফ নেচার মানে কি? স্টাডি অফ নেচারটার মানেটা কি? বই খুলে বলছো? ঠিক আছে। আচ্ছা, দেখো, স্টাডি অফ নেচারে সেরকম কিছু নেই যে স্টাডি অফ নেচার বলে সেরকম কিছু আছে। ন্যাচারাল সায়েন্স এটাকে বলা হয়। এটাকে একটা ন্যাচারাল সায়েন্স বলে একটি সায়েন্স আছে। পার্টিকুলার কোনো ব্রাঞ্চ অফ সায়েন্স নেই স্টাডি অফ নেচারে। স্টাডি অফ ট্রিজ, ইকোলজি, পুরো ইকোলজিক্যাল সিস্টেমটা। ঠিক আছে। স্টাডি অফ ট্রিজ, গাছের, গাছ নিয়ে পড়াশুনো। ডেনড্রোলজি, ভেরি গুড, ভেরি গুড, ডেনড্রোলজি, ডেনড্রোলজি, ভেরি গুড। স্টাডি অফ এপস, শিম্পাঞ্জি, বাঁদর, এইসব নিয়ে, মানে এপস যারা, ওরাং ওটাং, এদের নিয়ে পড়াশোনাটাকে কি বলা হয়? প্রাইমেটোলজি। প্রাইমেটোলজি মানে প্রাইমেটসদের নিয়ে যা পড়াশোনা হয়। প্রাইমেটস মানে হচ্ছিল চিম্পাঞ্জি, ওরাং ওটাং, এদেরকে সব আমরা প্রাইমেটস বলি। ঠিক আছে। তাহলে প্রাইমেটদের নিয়ে ইয়ে হচ্ছিল মানে আদিম, আদিম প্রাণী। ঠিক আছে, আদিম প্রাণী, এগুলোকে প্রাইমেটস বলি, প্রাইমেটোলজি। ঠিক আছে। আচ্ছা, চলো পরবর্তী। 2F3 টেকটনিক্স বিল্ডিং, এটাও ব্রাঞ্চ অফ স্টাডি। ট্যাক্সিডার্মি মানে কি তোমাদের এখানে দেয়া আছে। মানে হচ্ছে হলো, মানে হচ্ছে হলো যে অ্যানিম্যালসদের স্কিন দিয়ে, অ্যানিম্যালসদের স্কিন দিয়ে রিয়েল লাইফে মূর্তি তৈরি করা। অ্যানিম্যালসদের স্কিন দিয়ে রিয়েল লাইফে মূর্তি তৈরি করা, করে ঘরে ঝোলায়। অনেকে দেখবে, অনেকে বাঘের ইয়ে ছাল দিয়ে বাঘের ইয়ে বাড়িতে ঝুলিয়ে রাখে। ঠিক আছে, সেটাকে বলে ট্যাক্সিডার্মি। ঠিক আছে।
তার মানে এটা হচ্ছে হলো স্টাফিং। স্টাফিংটা হচ্ছে হলো এই জায়গাটার উত্তরটা হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো স্টাফিং। ঠিক আছে, স্টাফিং এর বাংলা অর্থ হচ্ছে হলো ঠেসে ঠেসে কোনো কিছু করা। তাই তো আমরা স্টাফিং এর বাংলা অর্থ সেইটাকে বুঝি, যে স্টাফিং মানে হচ্ছে হলো এইটা। ঠিক আছে, কোনো একটি প্যাডিং বা কোনো একটি কিছু বানানোর জন্য সেইটা আমরা বলি। ঠিক আছে, বাট জেনারেলি এই স্টাফিং পদ্ধতি ইউজ হয় আমাদের মিউজিয়ামে। বুঝতে পেরেছো? স্টাফিং পদ্ধতিটা আমাদের মিউজিয়ামে ইউজ হয়, যেখানে দেখবে মিউজিয়ামে হাতি ঘোড়া বাঘ, সেই মিউজিয়ামে হাতি ঘোড়া বাঘের স্কিন গুলো দিয়ে বড় বড় মূর্তি তৈরি করে তার উপরে অ্যাকচুয়াল স্কিনটা দিয়ে সেগুলোকে প্রিজার্ভ করে করা হয়। সেই পদ্ধতিটাকে ট্যাক্সিডার্মি বলে। এই স্টাফিং ইউজ হয় হচ্ছে হলো আমাদের মিউজিয়ামে। মিউজিয়ামে আমাদের স্টাফিং ইউজ হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো পরবর্তী পার্টটা, এটার সাদৃশ্য খুঁজে বার করো। অ্যাক্টিং ইজ টু থিয়েটার, গ্যাম্বলিং ইজ টু কি হবে? অ্যাক্টিং খুব সোজা, খুব সোজা। অনেকে উত্তর দিয়েও দিয়েছে। অ্যাক্টিং কোথায় করে? অ্যাক্টিং লজিকটা হচ্ছে হলো কোথায় পারফর্ম করা হয়। ঠিক আছে, অ্যাক্টিং থিয়েটারে পারফর্ম করা হয়, তাই তো। গ্যামলিং ক্যাসিনোতে পারফর্ম করা হয়, তাই না? ক্যাসিনো মানে জানো না? ক্যাসিনো মানে হচ্ছে হলো মানে যেখানে জুয়ো খেলা হয়, যেখানে জুয়ো খেলা। আমি প্রথম ছাত্র পেলাম যে ক্যাসিনো মানে জানে না। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো তো, জানতে তুমি? আচ্ছা, ওকে ওকে, আমি তাই অবাক হলাম, ক্যাসিনো মানে জানো না। আচ্ছা, তুমি অন্য কিছু ভাবছিলে। আচ্ছা, ওকে, চলো। টু এইচ, টু এইচ ভিজিল্যান্ট ইজ টু অ্যালার্ট, ভায়াবল ইজ টু কি হবে? এটা সিনোনিম, কিন্তু লজিকটা হচ্ছিল সিনোনিম। ভিজিল্যান্ট মানে হচ্ছিল জেনারেলি সতর্ক থাকা, সতর্কে থাকা বা সাবধান থাকা, সেটা হচ্ছিল ভিজিল্যান্ট। সেইখান থেকে ভিজিল্যান্স কথাটি এসছে। ঠিক আছে, আচ্ছা। ভায়াবল মানে হচ্ছে হলো যেটা প্র্যাকটিক্যালি সম্ভব। ভায়াবল মানে হচ্ছে হলো কার্যকর করা সম্ভব অথবা প্র্যাকটিক্যালি করা সম্ভব, সেটাকে বলি আমরা ভায়াবল। ঠিক আছে, তার মানে, হ্যাঁ উত্তর দাও দেখি। অনেকে অনেক কিছু উত্তর দিলে। হ্যাঁ, ফিজিবল মানে হচ্ছে হলো যেটা সম্ভব। রাইট, প্র্যাকটিক্যালি যেটা সম্ভব সেটার মানে হচ্ছে হলো আমাদের ফিজিবল। ঠিক আছে, তার মানে আমাদের মেইন উত্তরটা হচ্ছে হলো ফিজিবল। ফিজিবল মানে হচ্ছে হলো যেটা প্র্যাকটিক্যালি সম্ভব, ভায়াবল মানে হচ্ছে হলো যেটা প্র্যাকটিক্যালি কার্যকর করা যায়। তার মানে এখানে রাখো, সিনোনিমের নলেজটা কিন্তু তোমাকে হেল্প করছে। তুমি যদি ভায়াবল আর ভিজিল্যান্টের অর্থটা না বোঝো, তাহলে কিন্তু এইটার উত্তর দেওয়াটা একটু মুশকিল হয়ে যাবে, যেরকম অনেকে অনেক কিছু উত্তর দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী। টু আই, মুম্বাই ইজ টু মহারাষ্ট্র, ত্রিবান্দ্রম ইজ টু হোয়াট? লজিকটা হচ্ছে হলো স্টেট এবং তার ক্যাপিটাল। স্টেট এবং তার ক্যাপিটাল। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। আমি অপেক্ষা করছি কেউ যদি ভুল উত্তর দাও, না কেউ ভুল উত্তর দাও। পরবর্তী আহ, অঙ্কে আমি যাচ্ছি। পরবর্তী অঙ্কটা হচ্ছে হলো মেনু ইজ টু ফুড, ক্যাটালগ ইজ টু হোয়াট? লজিকটা হচ্ছিল প্রথমটায় দ্বিতীয়টা লিস্ট করা থাকে, প্রথমটায় দ্বিতীয়টি লিস্ট করা থাকে, প্রথমটায় দ্বিতীয়টি লিস্ট করা থাকে। মেনু, খাওয়ার কোথায়, হোটেলে রেস্টুরেন্টে কোথায় লিস্ট করা থাকে? তাদের মেনু কার্ডে। ক্যাটালগে কি লিস্ট করা থাকে? বই, বই, বই লিস্ট করা থাকে ক্যাটালগে। তাই তো, ভেরি গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, উত্তর দেওয়ার চেষ্টা করো। পাল্প ইজ টু পেপার, হেম্প ইজ টু হোয়াট? মানে পেপার তৈরি করতে গিয়ে পাল্প লাগে, মানে র মেটেরিয়াল। প্রথমটা হচ্ছিল দ্বিতীয়টির র মেটেরিয়াল। তাহলে হেম্প দিয়ে আমার কি তৈরি হয়? হেম্প দিয়ে আমার কি তৈরি হয়? হেম্প মানেটা কি? ওকে ওকে, তাহলে বাংলা অর্থটা হেম্পের হচ্ছে হলো
আহ, কি বলা যায়, শন মানে বোঝো, শন বাংলায় ওটাকে শন বলে, ফ্ল্যাক্স, ঠিক আছে? হ্যাঁ, ফ্ল্যাক্স। সেইটা দিয়ে মানে রশির যে ফাইবার গুলো সেটাকেই হেম্প বলে, সেটা দিয়ে রোপ তৈরি হয়, রশি তৈরি হয়, রোপ মানে রশি। ঠিক আছে, মেইনস 2019-এ এসেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে, কোয়ার্টজ রেডিও জিপসাম দিয়ে কি তৈরি হয়? লজিকটা হচ্ছিল ইউজ র মেটেরিয়াল ইউজ টু মেক দ্য সেকেন্ড, এটাই লজিক। কোয়ার্টজ দিয়ে রেডিও তৈরি হয়, কোয়ার্টজ দিয়ে ওয়াচ তৈরি হয়, ঠিক আছে, ঘড়ি তৈরি হয় কোয়ার্টজ দিয়ে। হ্যাঁ, আর এদিকে তোমার জিজ্ঞেস করেছে হচ্ছে হলো জিপসাম। জিপসাম মানে একটি খনিজ পদার্থ, ঠিক আছে, যেটা দিয়ে আমরা সিমেন্ট তৈরি করতে পারি, যেটা দিয়ে আমাদের সিমেন্ট তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, জিপসাম মানে হচ্ছিল একটা নরম সাদা মেটেরিয়াল যেখানে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট থাকে, যেটা বাড়ির প্লাস্টার তৈরি করতে, দেয়ালে যে প্লাস্টার হয়, বিল্ডিং মেটেরিয়াল হয়, তোমরা দেয়াল মানে ক্লাসরুমে যে বোর্ডের মধ্যে চক ব্যবহার করো সেটা জিপসাম দিয়ে তৈরি হয়, ঠিক আছে। জিপসাম দিয়ে অনেক কিছু তৈরি হয়, রাইট, কেমিক্যাল ফর্মুলাও লোকজন বলে দিচ্ছে। তার মানে এখানে সিমেন্ট তৈরি হয়। এইবার তোমরা স্ট্যাটিক জিকে বইটিতে দেখবে র মেটেরিয়াল এবং ফিনিশড প্রোডাক্ট, র মেটেরিয়াল এবং ফিনিশড প্রোডাক্ট, তার একটি লিস্ট রয়েছে। সেই লিস্টটাকে কিন্তু তোমাদের পড়তে হবে, র মেটেরিয়াল এবং ফিনিশড প্রোডাক্টের লিস্টটা। হ্যাঁ তুহিন, ওয়েলকাম ওয়েলকাম, খুব ভালো। ঠিক আছে, তুমি কেমিস্ট্রি গ্র্যাজুয়েট নাকি? আমার এই কেমিস্ট্রির ফর্মুলা একদম মনে থাকে না তুহিন। তুহিন আমাদের জিপসামের ফর্মুলাটা বললো। আচ্ছা তুহিন ইংলিশে, তুমি কি করে মনে রাখছো? আমার তো কেমিস্ট্রির মানে কোনো ফর্মুলাই মনে থাকে না, খালি O2 মানে অক্সিজেন আর H2O মানে ওয়াটার, এই দুটো আমার খালি মনে আছে, বাকি কিচ্ছু মনে নেই কেমিস্ট্রি। আচ্ছা, দেখি পরবর্তী, উলনা ইজ টু ফোর আর্ম, টিবিয়া ইজ টু হোয়াট? আচ্ছা, এইটা আমি একটু করিয়ে দিচ্ছি, দেখো এইটা চট করে এই রকম মনে রাখা একটু মুশকিল মুশকিল। হ্যাঁ, স্ট্যাটিক জিকেতে দেখবে, স্ট্যাটিক জিকে বইয়ে, হ্যাঁ রাইট রাইট, স্ট্যাটিক জিকে বইতে, হ্যাঁ অনেকে সঠিক উত্তর দিচ্ছ, ওয়েট ওয়েট, আমারটা একটু দেখো, কারণ সবাই তো তোমার মতো সব জানে না, অনেকে সঠিক উত্তর দিচ্ছ, হ্যাঁ রিজনিংটাও খুব ভালো বলছো। স্ট্যাটিক জিকে বইতে শরীরের হিউম্যান বডির ডিফারেন্ট ইম্পর্টেন্ট বোনস, এইগুলোর একটি লিস্ট দেয়া রয়েছে, এই বোনস গুলো কোথায় পাওয়া যায় হিউম্যান বডিতে সেইগুলো কিন্তু লিস্ট দেয়া রয়েছে, বুঝতে পেরেছো তো? আমাদের সারা শরীরে 206টা বোনস আছে, 206 বোনস রয়েছে, এবং সেই বোনস গুলো কোথায় কোথায় কোন বডি পার্টস এর বোন সেটাও মেনশন করা রয়েছে। এইটা হচ্ছিল স্ট্যাটিক জিকে। হ্যাঁ, আমি স্ট্যাটিক জিকে নিয়ে কিছুটা, আমাদের ক্লাস হয়তো খুব একটা হয় না স্ট্যাটিক জিকে নিয়ে, কারণ ওর পোর্শনটা খুবই ছোট। স্ট্যাটিক জিকে নিয়ে অনেকের অনেক মানে আছে, মানে ভুল ধারণা আছে, বুঝতে পারলে তো? তোমাদের পেপার 4-এ স্ট্যাটিক জিকেটা একটু গল্প করি, অনেকক্ষণ হলো, পড়া হলো। হ্যাঁ, দেখো তোমাদের যে স্ট্যাটিক জিকে যে পেপার 4-এ রয়েছে না, স্ট্যাটিক জিকে যে পেপার 4-এ রয়েছে, পেপার 4, অ্যাকচুয়ালি স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু নর্মালি তোমরা যেটা পড়ছো হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, এই চারটে আসার কথা নয় স্ট্যাটিক জিকের মধ্যে, কিন্তু এইগুলো ছেড়ে যেগুলো আসছে সেগুলো কিন্তু স্ট্যাটিক জিকে, যেরকম ক্যাপিটাল কারেন্সি অফ এ পার্টিকুলার স্টেট অর এ কান্ট্রি, তারপর আইল্যান্ডস অফ মানে পার্টিকুলার, এই যে টাইপের হিউম্যান বডি ইভেন হিউম্যান বডি বোনস যেটা আছে সেইটা কিন্তু তোমার বায়োলজির মধ্যে পড়ে যায়, বুঝতে পেরেছো? বোনস এবং সেগুলো বায়োলজির মধ্যে পড়ে যায়।
মানে ডিফারেন্ট প্লেসেস এবং তার ইম্পর্টেন্ট, ধরে নাও কোনো স্টেট এবং তার ডান্সেস, ফেস্টিভ্যালস, বিভিন্ন লিটারারি মিটস, এই পার্টগুলো হচ্ছিল স্ট্যাটিক জিকে। এইগুলো হচ্ছিল স্ট্যাটিক পোর্শন অফ ইউর নর্মাল সিলেবাস। কিন্তু তোমাদের যে পেপার 4টি রয়েছে তার মধ্যে স্ট্যাটিক জিকের অরিজিনাল পার্ট যেটুকুনি, সেইখান থেকে প্রশ্ন খুব কম আসে, হার্ডলি 10টা কি 12টা প্রশ্ন এখান থেকে আসবে। বাকি দেখবে হিস্ট্রি থেকে জিজ্ঞেস করছে, জিওগ্রাফি থেকে জিজ্ঞেস করছে, পলিটি থেকে জিজ্ঞেস করছে, ইকোনমি থেকে জিজ্ঞেস করছে, ঠিক আছে। ধরে নাও ওয়ার্ল্ড অর্গানাইজেশন, আমি যদি ওয়ার্ল্ড ব্যাংক ধরি, ওয়ার্ল্ড ব্যাংক কি ঘন্টা আমার স্ট্যাটিক জিকে নাকি? ওয়ার্ল্ড ব্যাংক আমার ইন্ডিয়ান ইকোনমির মধ্যে পড়ে, ইন্টারন্যাশনাল ব্যাংকিং অর্গানাইজেশন, বুঝতে পেরেছো? সো বাট যখন আমি, বা ধরে নাও তুমি ইন্টারন্যাশনাল, যে ইউনাইটেড নেশনসই পার্টিকুলারলি, আমরা কিন্তু এর মধ্যেই পলিটি ইকোনমির মধ্যেই একটা চ্যাপ্টার আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেখানেই আমরা ইউনাইটেড নেশনসের সবকটা ব্রাঞ্চই আমরা পড়ে নিচ্ছি, ঠিক আছে। সো এই জায়গাগুলো কনফিউজ করো না। আমাকে অভিষেকই মনে হয় জিজ্ঞেস করছিল স্ট্র্যাটেজিকের ক্লাস কবে নেবেন। আমি এই 10-12 নম্বরের জন্য বছরে দেখবে 4-5টা ক্লাস শেষের দিকে সায়েন্স আর স্ট্র্যাটেজিকে মিলিয়ে দেখবে 1 মাসে ক্লিয়ার হয়ে গেছে সব। এই খুব একটা বড় কিছু নয়। হ্যাঁ, অনেকে দেখায় যে স্ট্যাটিক জিকে থেকে 60খানা প্রশ্ন আসছে, আরে এই 60খানা এইখান থেকেই, এই 60-এর মধ্যে 50টা এই জায়গাটা থেকেই আসছে, যেটা তোমাদের নর্মালি পড়া আছে, বুঝতে পেরেছো? সো এই 10-12 প্রশ্নের জন্য স্ট্যাটিক, বাট স্ট্যাটিক জিকেটা পড়া ভালো। মানে তোমরা যদি ডব্লিউবিসিএস ছেড়ে অন্য পরীক্ষাগুলো দাও, মানে অনেকে এনটিপিসি দিচ্ছে যাদের বয়স আছে, অনেকে পিএসসি পরীক্ষাগুলো দিচ্ছে, ক্লার্কশিপ দিচ্ছে, মিসলিনিয়াস দিচ্ছে, অনেকে ইয়ে দেয়, অন্যান্য পরীক্ষাগুলো দেয়, সেখানে স্ট্যাটিক জিকের একটা পোর্শন থাকে, এই সেই স্ট্যাটিক জিকের জন্য এই স্ট্যাটিক জিকের পার্টটা ভালো। সো এনিওয়ে, মনে পড়লো তাই আমি বললাম যে স্ট্যাটিক জিকে সিলেবাস নিয়ে খুব একটা মাথা ঘামিও না। হ্যাঁ, মানে খুব একটা যে ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট, খুব একটা নয়। পরবর্তী প্রশ্নে যাই। আজকে 30টা মিনিমাম প্রশ্ন করব, 40 মিনিট হয়ে গেছে। জিওপার্ডি মানে কি? জেলাসির সঙ্গে কি যাবে? ইন্টেন্স ফর্ম, একটু আগে বলছিলাম ইন্টেন্স ফর্ম। যে শব্দটার মানে বুঝতে পারবে না, এখানে লেখা আছে। জেলাসি মানে কি? লেখা আছে ফিয়ার অফ লুজিং হোয়াট ইউ হ্যাভ। আচ্ছা, এখানে দেখো, এই জায়গাটায় এখানে বলছে তীব্রতা, দুটো ওয়ার্ডের তীব্রতা আলাদা। তীব্রতা মানে ইন্টেন্সিটি, ইন্টেন্সিটিটা আলাদা, ঠিক আছে। আমি যদি জিওপার্ডি আর পেরিল ধরি, ঠিক আছে, জিওপার্ডি কথাটির মানে আর পেরিল কথাটির মানের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। জিওপার্ডি মানে আমরা ধরো কোনো রকম বিপদে পড়লাম, সেটা হচ্ছিল জিওপার্ডি, ঠিক আছে। মানে প্রচন্ড বিপদ হচ্ছে হলো জিওপার্ডি। হ্যাঁ, আর পেরিল মানে হচ্ছে হলো ধ্বংসের দিকে, মানে নর্মাল, মানে বিপদের একটু বেশি বিপদ যদি হয়ে যায় তাহলে আমরা পুরোপুরি জিওপার্ডিতে পড়ে যাই, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো এই প্রশ্নটার মধ্যে জেলাসি মানে আর এনভি মানে, এটার উত্তরটা পিএসসি আমাদের এনভি হিসেবে দিয়েছে। আমার এখানেও স্যাররা এনভি সলিউশন দিয়েছে, ঠিক আছে। জেলাসি আর এনভি, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো জেলাসি আর এনভি দুটো শব্দ মানে বা ফর্ম যদি জিজ্ঞেস করো, দুটোর মানে কিন্তু আলাদা, ঠিক আছে। জেলাসি মানে হচ্ছে হলো তুমি কাউকে হিংসা করছো বা ঈর্ষা করছো। এনভি মানেও কিন্তু ঈর্ষা বা হিংসা করা, দুটোর মানেটা কিন্তু একই, ঈর্ষা করা। হ্যাঁ, আই অ্যাম এনভিং মাই নেবার, আই অ্যাম জেলাস অফ মাই নেবার, ঠিক আছে। আচ্ছা, কিন্তু
দুটোর মানে ব্যাকগ্রাউন্ডটা আলাদা। জেলাসি কখন হয়? জেলাসি তখনই হয় যখন তুমি কিছু হারিয়ে যে যাওয়ার ভয় থাকে তোমার। তোমার যদি কিছু হারিয়ে যাওয়ার ভয় থাকে তখন তুমি জেলাসি করো। আর এনভি কখন হয়? ধরে নাও নেবার একটি কালার, মানে একটি স্মার্টফোন কিনেছে নেবারের, মানে আমার নেবারে, মানে আমার পাড়াপড়শি আমার বন্ধু একটি স্মার্টফোন কিনেছে অ্যাপেলের, যার দাম 1.5 লক্ষ টাকা। সেইটা দেখে আমার ঈর্ষা হচ্ছে যে আমার যদি এই ফোনটা হতো তাহলে খুব ভালো হতো। সেই রকম ঈর্ষাকে বলে এনভি। যেখানে কিছু হারিয়ে যাওয়ার ভয়ের ঈর্ষা করি সেটা হচ্ছিল জেলাসি। এইটা হচ্ছিল বেসিক এনভি আর জেলাসির মধ্যে পার্থক্য। বাকি বাংলা মানেটা কিন্তু এক, মানে ঈর্ষা করা, দুটোই ঈর্ষা করা, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আলাদা। যেখানে কিছু হারিয়ে যাওয়ার ভয় নেই, কিন্তু ঈর্ষা হচ্ছে অন্য একটা জিনিস থেকে। আরে ও ডাব্লিউবিসিএস এ পেয়ে গেল, ইস আমি যদি আগে ডাব্লিউবিসিএস টা দিতাম, যদি আমার হতো। এইটা হচ্ছিল এনভি। ঠিক আছে? আর জেলাসি মানে যেখানে তোমার কিছু হারানোর ভয় আছে, সেই পার্টগুলো হচ্ছে হলো জেলাস। সেই পার্টগুলোকে আমরা বলি জেলাস। জেলাস অথবা জেলাসি, যেটার মিনিং। হ্যাঁ, সো এই দুটোর মধ্যে পার্থক্যটা ফিল করালাম যে এনভির হাইয়ার ফর্ম কিন্তু জেলাসি নয়। আমি এতক্ষণ এটা কেন বললাম? ইয়ে ডাব্লিউবিসিএস যে এই উত্তরটা দিয়েছে, অপশানে অন্য কিছুই হবে না। লাস্ট মানে হচ্ছিল লালসা, সিন মানে হচ্ছিল পাপ, ইনসিকিউরিটি মানে হচ্ছিল, তোমরা জানো যে ইনসিকিউর ফিল করা, সেটাকে ইনসিকিউরিটি। কিন্তু কোনোটাই কিন্তু জেলাসির শর্ট ফর্ম না। এনভি কাছে একই, জেলাস আর এনভি মানে হচ্ছিল ঈর্ষা করা, বাট হাইয়ার ফর্ম না। হাইয়ার ফর্ম অফ এনভি ইজ নট জেলাস। ঠিক আছে? যদিও মেইনস 2021-এ এসছিল, এরা বোঝে সোজে না, প্রশ্নগুলো করে দেয়, তারপরে কি করে পিএসসি লোকজনগুলো কি জানি, মানে একটা স্ট্যান্ডার্ড স্টেটের পিএসসি পরীক্ষা নিচ্ছে, মানে একটা সিরিয়াস বলে কিছু নেই, সিরিয়াসনেস নেই। এনিওয়ে, 2N, ওয়ার্ডস ইজ টু ল্যাঙ্গুয়েজেস, লাইন ইজ টু হোয়াট? খুব ভেবে বলো। প্রথমটা হচ্ছিল দ্বিতীয়টি তৈরি করার বেসিক ইউনিট। প্রথমটা হচ্ছিল দ্বিতীয়টি তৈরি করার বেসিক ইউনিট। খুব ভেবে বলো, মিস্টেক করে ফেলবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট রাইট রাইট। এখানে দেখো, ওয়ার্ডস দিয়ে, ওয়ার্ডস দিয়ে আমি খুব ভালো করে বোঝাচ্ছি, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড মিলিয়ে কি হয়? একটি সেন্টেন্স হয়, তাই তো? কতগুলো ওয়ার্ড দিয়ে আমরা কি তৈরি করি? একটি সেন্টেন্স তৈরি করি। আর কতগুলো সেন্টেন্স দিয়ে আমরা একটি গল্প বা একটি প্রবন্ধ বা একটি প্যারাগ্রাফ, এইগুলো তৈরি করি, তাই তো? প্যারাগ্রাফ তৈরি করতে পারি কতগুলো সেন্টেন্স দিয়ে, প্যারাগ্রাফের বদলে কতগুলো স্টোরি তৈরি করতে পারি। ঠিক আছে? স্টোরি দিয়ে বুকস হয়, কতগুলো বুকস হতে পারে। এবং এই সব কিছুই হচ্ছিল আমাদের ল্যাঙ্গুয়েজ। ইট ফর্মস দ্য বেসিস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ। মানে ওয়ার্ডস ফর্মস দি বেসিক, ওয়ান অফ দি বেসিক ইউনিটস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, তাই তো? মানে ওয়ার্ডস এর কিন্তু ইমিডিয়েট ল্যাঙ্গুয়েজটা না, ওয়ার্ডস এর পর অনেকগুলো স্টেপ আছে, সেন্টেন্স আছে, প্যারাগ্রাফস আছে, স্টোরিজ আছে, বা পোয়েমস হতে পারে, সেইগুলো দিয়ে বই তৈরি হয়। বুকস আর পার্টস অফ হোল ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস। ঠিক আছে? সো অনেকগুলো স্টেপ পেরিয়ে গিয়ে ল্যাঙ্গুয়েজটা আসছে। এইবার তোমার লাইন যদি বলি, একটি লাইন দিয়ে আমরা কি তৈরি করতে পারি? ফিগার্স তৈরি করতে পারি, ছোট ছোট ফিগার্স তৈরি করতে পারি আমরা। লাইন দিয়ে স্কোয়ার তৈরি করতে পারি, আমরা লাইন দিয়ে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারি, আমরা লাইন দিয়ে যে কোনো রকম ড্রয়িং তৈরি করতে পারি। বিভিন্ন রকম কার্ভ লাইন, স্ট্রেট লাইন, প্রচুর লাইনস দিয়ে আমরা তৈরি করতে পারি। তার মানে ফিগার, এখানে যে অপশনটি রয়েছে এটা কিন্তু ইমিডিয়েট। ঠিক আছে? লাইনের দিয়ে ফিগার্স গুলো তৈরি করতে পারি।
এ কতগুলো ফিগার দিয়ে আমরা কি তৈরি করতে পারি, কতগুলো ফিগার্স, অথবা এই ফিগার্স মানে হচ্ছে হলো শেপস, তাই তো? কতগুলো শেপস দিয়ে আমাদের কি তৈরি হতে পারে, জিওমেট্রি পার্টটি তৈরি হতে পারে, জিওমেট্রি বলে যে সাবজেক্টটি সেটা তৈরি হতে পারে। তার মানে ইমিডিয়েট পার্টটা কিন্তু রিলেশনশিপে নেই, ওয়ার্ড থেকে নিয়ে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজে গেছে। তার মানে লাইন থেকে নিয়ে ডাইরেক্ট লাস্ট পার্টটায় যাবে, জিওমেট্রি পার্টটায় যাবে, জিওমেট্রিতে। সো জিওমেট্রি ইজ মাই কারেক্ট অপশন। পিএসসি বা তুমি যদি স্ক্যানার দেখো, ফিগারটা উত্তর দেওয়া আছে, বাট ইট ইজ নট দি রাইট আনসার। হ্যাঁ, সো লেয়ার্স ইন বিটুইন, এই পার্টগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 2 and 1, কিডনি, নেফ্রন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি হবে? কিডনি, নেফ্রন। ভেরি গুড। দেখো, কিডনিতে প্রচুর নেফ্রনস থাকে কিডনিতে, ঠিক আছে? কিডনি ইজ মেড আপ অফ মাল্টিপল নেফ্রনস, ঠিক আছে? কিডনি নেফ্রন মানে হচ্ছে হলো, এখানে এরা ফিগারটা দেয়নি কেন? ফিগারটা তো দেওয়া উচিত ছিল। দাঁড়াও তো দেখি পরের পাতায় ফিগার দিয়েছে কিনা, না দেয়নি। জেনারেলি বায়োলজিক্যাল পার্ট থাকলে এরা ফিগার দিয়ে দেয়। কিডনিতে প্রচুর নেফ্রনস থাকে, ঠিক আছে? নেফ্রনস মানে কিছুই না, রেনাল টিউবস, টিউবুল আমরা বলি, ঠিক আছে? ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ এ কিডনি। বুঝতে পেরেছো তো? কিডনি ফাংশনস করে এই নেফ্রনসের সাহায্যে, ঠিক আছে? এইবার কিডনি ইজ কম্পোজ, মানে একটা আমাদের মানুষের কিডনিতে বলে 1 মিলিয়ন, মানে 10 লক্ষ নেফ্রনস রয়েছে, ছোট ছোট টিউব রয়েছে, যার থ্রুতে এই কিডনিগুলো কাজ করে। বুঝতে পেরেছো? মানে যে ফিল্টার করে, এই যে জল যত যায় এই নেফ্রনসে ফিল্টার হয়, ফিল্টার হয়ে ইউরিনটা আলাদা হয়ে যায়। বুঝতে পেরেছো? আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফাংশনস করে কি দিয়ে? নিউরনস দিয়ে। বুঝতে পেরেছো? ওয়াটার নিউরনস, নিউরনস হচ্ছে হলো আর নার্ভ সেলস, যারা ব্রেনের সঙ্গে স্পাইনাল কর্ডের, ব্রেন আর স্পাইনাল কর্ডের সাথে বাদ বাকি বডির যে কমিউনিকেশন, ধরো তোমার ব্রেন, ব্রেন যে বডিটাকে কমিউনিকেশন দিচ্ছে, যেমন আমার ব্রেন আমাকে কমিউনিকেট করছে, তুমি মুখে এটা বলো, মুখটাকে বলছে কথা বলতে, এই কমিউনিকেশনটা নিউরনের মাধ্যমে হয়। এবার ক্লিয়ার হলো? তার মানে কিডনি ফাংশন করে নেফ্রনের থ্রু থেকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফাংশন করে নিউরনের থ্রু থেকে। ক্লিয়ার? আচ্ছা, পরে দেখো, এটা হচ্ছিল বায়োলজি সিস্টেমের মধ্যে থেকে এটা এসছে। বায়োলজিতে যদি তুমি নিউরন আর নেফ্রনের ব্যাপারটা না জানো, তুমি কিন্তু চট করে উত্তরটা দিতে পারবে। ওশান ওয়াটার গ্লেসিয়ার ইজ টু হোয়াট? একদম হাতে গরম, মেইনস 2023-এর প্রশ্ন। ওশান ওয়াটার, very good, very good. Ocean consists of water, glacier consists of, is made up of কি? Ice. ওশান জল দিয়ে তৈরি হয়, গ্লেসিয়ার আইস দিয়ে তৈরি হয়। সোজা কথা, এটা তো খুব সোজা ছিল, তাই না? এত সময় লাগার কথা না। 2, ফগ ভিজিবিলিটি হ্যাম্পার্স, ফগ হ্যাম্পার্স ভিজিবিলিটি। এইডস কি হয়? হ্যাম্পার্স হোয়াট? এইডস মানে হচ্ছিল যে রোগটা। ঠিক করে ভেবে, এত তাড়াহুড়ো করতে হবে না, ঠিক করে ভেবে বলো। এক্স্যাক্টলি।
ঠিক করে ভেবে বলতে হবে, তাড়াহুড়োর চোটে এখানে মনে হচ্ছে যে তোমার অন্য একটা উত্তর। ফগ হ্যাম্পারস ভিজিবিলিটি, ফগ ভিজিবিলিটিটাকে হ্যাম্পার করে। হ্যাম্পার মানে বাধা দেয়, ভিজিবিলিটিতে বাধা দেয়। এইডস হলে কি হয়? এইডস হলে হেলথ নয়, এইডস হলে হচ্ছিল তোমার বডির ইমিউনিটি পাওয়ার কমে যায়, রেসিস্টেন্স কমে যায়। অন্য অন্য রোগে এইডস হওয়া মানে এইডসে কিন্তু লোক মরে না। এইডস হলে কি হয়? তোমার ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, তার ফলে অন্য বিভিন্ন রোগ এসে ঢুকে পড়ে। হ্যাঁ, অন্য রোগে তখন লোক মারা যায়। তার মানে এইডস ইজ টু রেসিস্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, অ্যানহিলেশন ফায়ার, ক্যাটাক্লিজম। ক্যাটাক্লিজম মানে কি? লার্জ অ্যান্ড ভায়োলেন্ট ইভেন্ট ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। যেমন ধরে নাও ফরেস্ট ফায়ার, ন্যাচারাল ক্যালামিটি যেটাকে বলি, সেটা হচ্ছিল ক্যাটাক্লিজম। হুম। অ্যানিলেশন মানে হচ্ছিল কমপ্লিট ডিস্ট্রাকশন অর কোনো কিছু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়া, সেটা হচ্ছিল আগুন। আগুনে কোনো কিছুকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আর ক্যাটাক্লিজম মানে হচ্ছিল ন্যাচারাল, বিগ ন্যাচারাল ক্যালামিটি। হ্যাঁ, বড় বড় সড়ো ন্যাচারাল ক্যালামিটিকে আমরা ক্যাটাক্লিজম বলি। বড় সড়ো ন্যাচারাল ক্যালামিটি কি থ্রু থেকে হতে পারে? ফ্লাডের থ্রু থেকে হতে পারে। সো ফ্লাড ইজ মাই আনসার, তাই না? ট্রাইবুলেশন মানে কি? ট্রাইবুলেশন হচ্ছে হলো গ্রেট ট্রাভেল অর সাফারিং, বড় বিপদ। কিন্তু বড় বিপদ এখানে হবে না, এখানে ফ্লাডটাই হবে। তোমরা মোটামুটি ক্লিয়ার হচ্ছে তো? মানে এরকম নয় তো সংশয় থেকে যাচ্ছে? মোটামুটি ক্লিয়ার হচ্ছে? ওকে, ওকে। এই যে দেখো, ফুট অফ অ্যানিমালস, কোন অ্যানিমেলের ফুটকে কি বলে সেটা এখানে দিয়েছে। উত্তরটা দেওয়ার চেষ্টা করো, কোন অ্যানিমেলের ফুটকে কি বলে এখানে দেয়া আছে। বেড়ালের পাক, ফুট মানে পায়ের তলাকে বলে। কোন অ্যানিমেলের পায়ের তলাকে হুফ বলে? কোন অ্যানিম্যালের পায়ের তলাকে আমরা হুফ বলি? আমরা হর্সের পায়ের তলাকে আমরা হুফ বলি। আচ্ছা, এখানে উত্তরটা হর্স হবে, প্রত্যেকেই বুঝতে পারলে। এইবার একটি প্রশ্ন করি, এই লায়নের পায়ের তলাকে আমরা কি বলি? লায়নের পায়ের তলাকে আমরা কি বলি? যে কোনো ক্যাট জাতীয় মানে ফেলাইন জাতীয় যে কোনো পশু, মানে ফেলাইন মানে হচ্ছিল বিড়াল, সেটা ক্যাট হতে পারে, লেপার্ড হতে পারে, চিতা হতে পারে, তার পায়ের তলাকে আমরা বলবো। তার পায়ের তলাকে আমরা কিন্তু পই বলবো। ঠিক আছে? আচ্ছা, ল্যাম্বের পায়ের তলাকে, ভেড়ার পায়ের তলাকে কি বলি? দেখি পারো কিনা কেউ। ল্যাম্বের পায়ের তলা হচ্ছিল ট্রটার, TROTTER। এলিফ্যান্টের পায়ের তলাকে কি বলি? এলিফ্যান্ট না, সেটা বলি না। এলিফ্যান্টের পায়ের তলাকে আমরা হিউম্যানসের মতো, হিউম্যানের পায়ের তলাকে কি বলি? আমরা ফিট অথবা ফুট। এলিফ্যান্টের পায়ের তলাকেও আমরা ফুটই বলি। ঠিক আছে? হিউম্যানস আর এলিফ্যান্টের পায়ের তলাকে আমরা ফুট বলি। আচ্ছা, একটা ফানি উত্তর এসেছিল, সেটা আর বললাম না। আচ্ছা, 2R, মুন ইজ টু স্যাটেলাইট, মুন ইজ এ স্যাটেলাইট, আর্থ ইজ এ হোয়াট? প্ল্যানেটারি বডি ক্লাস। আর্থ ইজ এ হোয়াট? পৃথিবীটা কি? পৃথিবীটা প্ল্যানেট। একদম সঠিক, তাই তো? আচ্ছা, মানি থাকলে মানি দিয়ে মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয়, মানি দিয়ে মিস অ্যাপ্রোপ্রিয়েশন করা যায়। মানে মানি, অর্থকে নয় ছয় মানে করা যায়। মিস অ্যাপ্রোপ্রিয়েশন মানে মিস অ্যাপ্রোপ্রিয়েট থেকে এসছে, মানে অপব্যবহার তুমি বলতে পারো। হ্যাঁ, মানি থাকলে অপব্যবহার তার করা যায়। রাইটিং থাকলে সেটার সঙ্গে কি হবে? সেটা কিন্তু হবে মিস্টেক, থেফট, ডিসেপশন, এগুলো না, প্ল্যাগিয়ারিজম। রাইটিং, অন্যের লেখা চুরি করাকে আমরা বলি প্ল্যাগিয়ারিজম।
পয়সা চুরি করাকে বলি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি, আর অন্যের লেখা চিটিং করে নিজের থেকে ছাপানো সেটা হচ্ছিল প্ল্যাগিয়ারিজম। আরেকটা সমার্থক শব্দ বা সিনোনিম হচ্ছিল চিটিং, প্ল্যাগিয়ারিজমের আরেকটা সিনোনিম। পরবর্তী প্রশ্ন, পাইরোফোবিয়া। পাইরোফোবিয়া হচ্ছিল আগুনের ভয়। এটা হচ্ছিল ডিফারেন্ট ফোবিয়াস। আগুন থেকে ভয় হচ্ছিল পাইরোফোবিয়া। হ্যাঁ, অক্লোফোবিয়া মানে কি, কিসের ভয় অক্লোফোবিয়া? উত্তর দাও, কিসের ভয় অক্লোফোবিয়া? অক্লোফোবিয়া মানে হচ্ছিল ভিড়ের ভয়, ভিড় ভিড়। ধরো কেউ এই যে দিল্লি স্টেশনে কুম্ভ মেলায় যাচ্ছে, প্রচন্ড ভিড় হচ্ছে, ওই ভিড়ের ভয় পায় অনেকে। হ্যাঁ, ট্রেনে ভিড় হলে অনেকে নেমে যায় ট্রেন থেকে, বাসে ভিড় হলে অনেকে নেমে যায়, ওই ভিড়ে ভয় পায়। হ্যাঁ, ইভেন পুজোর সময় ঘুরতে গিয়ে ভিড়ে লাইন দিয়ে ভিড়ে দাঁড়াতে ভয় পায়, সেটার মানে হচ্ছিল অক্লোফোবিয়া। ডিফারেন্ট টাইপ অফ ফোবিয়াস গুলো তোমাকে পড়তে হবে। রাইট রাইট, ইউ আর রাইট, 259। ডিফারেন্ট টাইপ অফ ফোবিয়াস গুলো তোমাকে চোখ বোলাতে থাকতে হবে। হ্যাঁ, স্ট্র্যাটেজিকের বইতেও পাবে, অনেক ইংলিশ বইতেও রয়েছে। হ্যাঁ, পরবর্তী দেখো, এখানে গ্ল্যান্ড ইজ টু অর্গান, কোন গ্ল্যান্ডটা শরীরের কোন অর্গানের ভেতর থাকে? পিটুইটারি গ্ল্যান্ডটা আমাদের ব্রেনের ভেতর থাকে। থাইমাস গ্ল্যান্ডটা আমাদের কিসের ভেতর থাকে? ভেরি গুড, পিটিউটারি গ্ল্যান্ডটা, ভেরি গুড ভেরি গুড। এটা হচ্ছিল গ্ল্যান্ড এবং প্লেস অর অর্গান ফাউন্ড, কোন গ্ল্যান্ডটা কোন প্লেস বা অর্গানে থাকে? সেটা হচ্ছিল থাইমাসটা হচ্ছিল বুকের কাছে থাকে, বুকের কাছে থাকে। এইবার তোমাকে আমি এইখানের ফিগারটা দেখাই, দেখো এখানে একটা ফিগার দেয়া আছে। এই যে দেখো মাথার মধ্যে এইটা হচ্ছিল আমাদের পিটিউটারি গ্ল্যান্ড, এইটা হচ্ছিল আমাদের ব্রেনের ভেতর থাকে, ঠিক আছে? আর থাইমাস যেটা, এটা হচ্ছিল আমাদের হার্টের দুটো লাংসের মাঝামাঝি জায়গায় থাইমাসটা থাকে। বুঝতে পারলে? তুমি এই যে অর্গ্যানস হচ্ছিল বা থাইমাসের ফাংশনটা হচ্ছিল, এই থাইমাসটা হচ্ছিল হোয়াইট ব্লাড সেল মানে ডব্লিউবিসি যেটাকে আমরা বলি, এইটাকে প্রডিউস করে থাইমাসটা। হ্যাঁ, বুঝতে পারলে তো? আচ্ছা, হ্যাঁ, যেটা ইনফেকশন হলে যেটা ফাইট করে, হুম, টি সেলস বা ডব্লিউবিসি যেটাকে বলি আমরা। আর পিটিউটারি গ্ল্যান্ডের ফাংশনটা কি? পিটিউটারি গ্ল্যান্ডস হচ্ছিল বিভিন্ন রকম হরমোনকে রেগুলেট করে, ঠিক আছে? মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটিউটারি গ্ল্যান্ডটাকে, আমরা অনেক সময় মাস্টার গ্ল্যান্ডও বলে থাকি। এইটা আমাদের হরমোনাল ফাংশনকে কন্ট্রোল করে, সারা বডির হরমোনাল ফাংশনটাকে কন্ট্রোল করে। বুঝতে পেরেছো? তার মানে এরকম গ্ল্যান্ডস অফ দি বডি বা অর্গানস অফ দি বডি দিয়ে, কিন্তু এটাও কিন্তু স্ট্যাটিক জিকেতে তোমরা এই লিস্টটা পেয়ে যাবে। স্ট্যাটিক জিকেতে লিস্টটা আছে, বায়োলজির সেকশনের মধ্যে এটা দেয়া রয়েছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট, এন্টারপ্রেনার প্রফিট। এন্টারপ্রেনার কাজ করে প্রফিট আর্ন করার জন্য, স্কলার কাজ করে বা ইন্টারেস্ট কিসের জন্য? স্কলারের খিদে বা ইন্টারেস্ট কিসের জন্য? ভেরি গুড, এক্স্যাক্টলি নলেজের জন্য, ঠিক আছে? নলেজ মানে হচ্ছে হলো আমাদের জ্ঞান। স্কলার, স্কলার যদি কথাটা তোমরা বোঝো, মানে প্রিন্সিপাল টিচার না, স্কলার মনে হচ্ছে হলো একজন পণ্ডিত ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তিকে আমরা স্কলার বলে বলে থাকি, সে জ্ঞানের পেছনে ছোটে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, মেইনস 2017-তে এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা, 3 নম্বর সেকশন আমরা চুজ করছি। প্রথমটা 3A, সিপ গাল্প। এরকম সিমিলার পেয়ার কোনটা? এই রিলেশনশিপে সিমিলার পেয়ার কোনটা? সিপ মানে হচ্ছে হলো চুমুক দিয়ে খাওয়া, আর গাল্প মানে হচ্ছে হলো গিলে খাওয়া। গাল্প মানে হচ্ছে হলো গোগ্রাসে গিলে খেয়ে নেওয়া, ঠিক আছে? সিপ মানে হচ্ছে হলো চুমুক দিয়ে খাওয়া, ঠিক আছে? গাল্প, গাল্প মানে আমরা এটাও বলতে পারি যে ঢোক গেলা,
হ্যাঁ, ঢোক গেলা বা একবারে খেয়ে নেওয়া, ভট করে খেয়ে নেওয়া। আর সিপ মানে হচ্ছিল আস্তে আস্তে খাওয়া। সিপ মানে হচ্ছিল গ্র্যাজুয়াল বা স্লোলি খাওয়া, চুমুক দিয়ে খাওয়া। আর গাল্প মানে হচ্ছিল গোগ্রাসে বা ফাস্ট গিলে খাওয়া। তার মানে এইটা প্রথমটা স্লো, দ্বিতীয়টা ফাস্ট, একটু জোরে, হায়ার ইন্টেন্সিটি, তাই না? তার মানে আমার এইটা টাচ এবং পুশ, টাচ এবং পুশ, তাই না? পুশ মানে হচ্ছিল ধাক্কা দেয়া, আর টাচ মানে হচ্ছিল টাচ করা, কাউকে স্পর্শ করা, সেটা হচ্ছিল টাচ, তাই না? হালকা করে টাচ করলাম আর জোরে ধাক্কা দিলাম, ইন্টেন্সিটিটা সেম বেড়ে গেল। বাকি কোনোটাই কিন্তু হায়ার ইন্টেন্সিটি ভার্ব অথবা অ্যাকশন না। আর বাকি এই দুটোই কিন্তু ভার্ব। আর বাকি তিনটে কি, এই তিনটে কিন্তু ভার্ব নয়, ঠিক আছে? তিনটেই হচ্ছিল নাউন। সেটাও একটা হতে পারে, লজিক হতে পারে, বাট অ্যাকচুয়াল লজিক এই হায়ার ইন্টেন্সিটিটা। চলো, এইটা যদি মানে কোনো কিছু না বোঝো তাহলে এখানে দেয়া আছে লুগুব্রিয়াস মানে লুকিং অর সাউন্ডিং স্যাড, ঠিক আছে? উদাস, উদাস দেখানো, সেটা হচ্ছে হলো লুগুব্রিয়াস, ঠিক আছে? উত্তরটা দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকটার মানে এখানে দেয়া আছে। না, আমি একটু সময় দিচ্ছি, একটু ভেবে ভেবে উত্তর দাও এটা। এটা কিন্তু উল্টো, মানে প্রথমটা হচ্ছিল মোর ইন্টেন্স দ্যান সেকেন্ডটা, ঠিক আছে? সরো মানে হচ্ছে হলো দুঃখ, সরো মানে হচ্ছে হলো দুঃখ বা শোককে আমরা নর্মাল দুঃখ বা শোক হচ্ছে সরোফুল বলবো। আর লুগুব্রিয়াস মানে হচ্ছে হলো একটু বেশি দুঃখ, সাউন্ডিং স্যাড, অথবা সেইটা একটু বেশি আকারে যদি হয় সেটাকে লুগুব্রিয়াস বলে। হ্যাঁ, আচ্ছা, এইখানে মেইন উত্তরটা হবে হচ্ছিল এটা, এক্সাইটেড ফ্রেনজিড, ঠিক আছে? দেখি কারা কারা সঠিক উত্তর দিল, এক সেকেন্ড। বাবা, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। এক্সাইটেড ফ্রেনজিড, হ্যাঁ, এক্সাইটেড ফ্রেনজিড মানে হচ্ছে হলো তুমি এক্সাইটমেন্ট মানে উত্তেজিত হয়ে, এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, হ্যাঁ। মানে কোনো কিছু ধরে নাও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে, সেখানে তুমি অতিরিক্ত উত্তেজিত হয়ে গেছো এবং উত্তেজিত হয়ে চেঁচাচ্ছ, জামা খুলে মাথার উপর ঘোরাচ্ছ, এ করছো, সেইটাকে বলে হচ্ছিল ফ্রেঞ্জি। অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়াটাকে বলে হচ্ছিল ফ্রেঞ্জি। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো পরবর্তী। উগল আর অবজার্ভ প্রত্যেকটার মানে কিন্তু দেয়া আছে। উগল মানে হচ্ছিল কারোর দিকে প্রভোকেটিভলি অনেকক্ষণ তাকিয়ে থাকা, কারোর দিকে প্রভোকেটিভলি অনেকক্ষণ তাকিয়ে থাকা, সেটাকে বলি আমরা উগল। আর অবজার্ভ মানে হচ্ছে হলো তোমার কাউকে পর্যবেক্ষণ করা, কাউকে পর্যবেক্ষণ করা, নর্মাল পর্যবেক্ষণ করা, সেটাকে বলি অবজার্ভ। আর উগুল মানে হচ্ছে হলো অনেকক্ষণ, খুব মানে অনেক সেম দৃষ্টিতে তাকিয়ে থাকা, মানে খুব অবজার্ভ করা। দাও, আমি সময় দিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে উত্তরটা হবে ফ্লন্ট ডিসপ্লে। ডিসপ্লে মানে কোনো কিছু প্রদর্শন করা, হ্যাঁ, নর্মাল প্রদর্শন করা। ধরে নাও তুমি কোনো শোরুমে গেছো, একটা ডিসপ্লে টিভিতে, একটা টিভি ডিসপ্লেতে করা রয়েছে, সেটা হচ্ছে নর্মাল প্রদর্শন। আবার ফ্লন্ট মানে হচ্ছে হলো ধরে নাও জাঁকালো ভাবে প্রদর্শন করা, মানে অনেক জোরালো ভাবে প্রদর্শন করা, মানে ওই টিভিটাই তোমার সামনে রেখে চারিদিক থেকে ফুল মালা পরিয়ে সে টিভির চারিদিকে নাচ গান হচ্ছে, নতুন টিভি লঞ্চ হচ্ছে, সেটাকে বলে ফ্লন্ট। হ্যাঁ, বাকিগুলোর মানে এখানে সবই দেয়া আছে, আমি আর সেগুলোর মধ্যে ঢুকলাম না। 3B, ডিপ্লিট, এনার্ভেট। ডিপ্লিট, এনার্ভেট। এনার্ভেট মানে, মানে তুমি কোনো কিছু ধরে নাও মাঠে খুব খেলে আসলে, বা এই যে ক্লাসটা করছো, ক্লাসের পর খুব থকে গেছো, মানে এনার্জি ক্ষয় হয়েছে, সেটা হচ্ছিল এনার্ভেট হওয়া। হ্যাঁ, আর ডিপ্লিট মানে কিছু অবক্ষয় বা ক্ষয় হওয়া। লজিকটা হচ্ছিল সিনোনিম, দুটোরই দুটোরই মানে এক, এর মধ্যে থেকে কোনটার মানে এক হবে।
হ্যাঁ, কোনটার মানে এক হবে সেইটা বলো, কোনটার মানে এর মধ্যে থেকে এক হবে। এটা হচ্ছিল এক্সস্ট এনফিবেল। এনফিবেল মানে হচ্ছিল কোনো কিছু উইক অথবা ফিবেল হওয়ার, এক্সস্ট মানে কোনো কিছু ইউজ করে ফেলা, কোনো কিছু। দেখো এই দুটো অপোজিট, এই দুটো সিমিলার নয়, এই দুটোর মানে তো এক, তার মানে সিনোনিম হচ্ছিল আমার লজিক। এইটা হচ্ছিল অ্যান্টোনিম, স্ট্রেংথের অপোজিট হচ্ছিল উইক। ইনভিগোরেট টায়ার্ড, ইনভিগোরেট মানে কারুর মধ্যে এনার্জি ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে? মানে ধরো, ধরো কোনো এনার্জি ট্যাবলেট বা ড্রিঙ্ক খেলে ইউ হ্যাভ গট ইনভিগোরেটেড, মানে তোমার মধ্যে এনার্জি ঢুকে গেল। তার অপোজিট হচ্ছিল টায়ার্ড। টাইট করা আর লুজ করা, এটাও অপোজিট, এটাও অ্যান্টোনিম। এই তিনটেই অ্যান্টোনিম, তার মানে এটাই এক্সস্ট এনফিবেল। এনফিবেল মানে কোনো কিছু ইউজ আপ হওয়ার পরে দুর্বল হয়ে পড়া, সেটা হচ্ছিল এনফিবেল। রোগের পর মানুষ এনফিবেল হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, আচ্ছা, এ দেখো, এইগুলো কিন্তু পিওরলি তোমার ভোক্যাব যদি স্ট্রং না হয়, একটু স্ট্রং, মানে এগুলো এমনও না যে মানে প্রচন্ড স্ট্রং ভোক্যাব, এইগুলো মোটামুটি একটু দেখো, মেইনস 2019 হঠাৎ করে এইরকম ঢুকিয়ে দিলে ভোক্যাবটা যদি একটু স্ট্রং না হয় তখন কিন্তু ধরতে অসুবিধা হবে। হ্যাঁ, মানে এই প্রশ্নটা করতে গিয়ে যদি এনারভেটের মানেটাই না জানো, তাহলেই কিন্তু ধরতে অসুবিধা হবে যে এটা সিনোনিম না অ্যান্টোনিম, তাই না? আচ্ছা, চলো, ভেরি গুড। 1 ঘন্টা 10 মিনিট ক্লাস হলো, আমরা আর 5 মিনিট ক্লাস করব। ইনক্যান্ডেসেন্ট গ্লোয়িং, ইনক্যান্ডেসেন্ট বল মানে কোনো কিছু যেখান থেকে আলো প্রসারিত হয় সেটাকে আমরা বলি ইনক্যান্ডেসেন্ট, ঠিক আছে? আর গ্লোয়িং মানে হলো যে কোনো কিছুর থেকে আলো যদি বেরোয় সেটাকে আমরা গ্লোয়িং বলি। জেনারেলি ইনক্যান্ডেসেন্টের বাংলা মানেটা হচ্ছিল, ইংরেজিটা হচ্ছিল লুমিনাস, কোনো কিছু থেকে আলো বেরোনো। আর ভাস্বর, আমাদের বাংলায় বলি ভাস্বর, ভাস্কর না, ভাস্বর, সেটাকে ইনক্যান্ডেসেন্ট বলি। রাইট, রাইট, রাইট। আর গ্লো কথাটার বা গ্লোয়িং মানে হচ্ছিল কোনো কিছু থেকে আভা বেরোনো, মানে এইটার লজিকটাও হচ্ছিল সিনোনিম। তাহলে আমার কোনটা হবে সেটা আমাদের বল। এটা হবে হচ্ছে হলো, দেখো, এই লাস্টেরটা কিন্তু এটা হবে ইনডিফ্যাটেকেবল আর আনটায়ারিং, মানে লজিকটা কিন্তু আমার সিনোনিম, সমার্থক শব্দ, ঠিক আছে? ফ্ল্যাশ মানে একটা দেশলাইয়ের জ্বাললে সেটাকে যে ফ্ল্যাশ বেরোয় সেটা ফ্ল্যাশ। আর ফ্লেম মানে সেটা দিয়ে কোনো কিছুর আগুন ধরালে তার উপর থেকে প্রদীপের ফ্লেমটাকে আমরা ফ্লেম বলি। এই দুটো কিন্তু সিনোনিম নয়, তাই না? বোর মানে কিন্তু বোরিং নয়, বোর মানে হচ্ছে হলো একটি গর্ত খোঁড়া। বোর থেকে এসছে বোরিং, বোরিং মানে হচ্ছে হলো আমাদের নর্মাল বোরিং না, বোরিং টিউবওয়েল হয় না, টিউবওয়েল যে বোর করা হয় সেইটাকে বোরিং টিউবওয়েল বলে, মানে গর্ত করা, ঠিক আছে? আর টিডিয়াস মানে হচ্ছে হলো মোনোটোনাস বা বোরিং কাজ, ঠিক আছে? তার মানে এটা, এটা যদি, এটা কিন্তু সিনোনিম নয়। বুর আর অফিস, বুর মানে হচ্ছে হলো বাজে ম্যানার পার্সন, বদমেজাজি লোক। আর অফিস মানে হচ্ছে হলো ইডিয়েট, মানে বোকা। বদমেজাজি আর বোকা এই দুটোও সিনোনিম নয়। ইনডিফ্যাটিগেবল মানে কি? ইনডিফ্যাটিগেবল মানে একজন মানে একটা ক্যান্ডিডেট ধরো বারবার WBCS দিচ্ছে কিন্তু পাচ্ছে না, মেইনস অব্দি যাচ্ছে তারপরে আর পারছে না, কিন্তু সে হাঁপিয়ে না গিয়ে তাও সে কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে, তাকে আমরা বলি ইনডিফ্যাটিগেবল অথবা আনটায়ারিং। দুটোর মানেই কিন্তু এক, বুঝতে পেরেছো? কি বুঝতে পারোনি বলো? ইনডিফ্যাটিগেবল, ইনডিফ্যাটিগেবল মানে হচ্ছিল অদম্য, অদম্য যে পরিশ্রম যে ব্যাপারটা সেটা মানে হচ্ছিল ইনডিফ্যাটিগেবল। হ্যাঁ, আর আনটায়ারিং মানে হচ্ছে হলো যা কোনো কিছু না থেমে থেকে, হ্যাঁ, অক্লিষ্ট কর্মা, রাইট, রাইট, রাইট। হ্যাঁ, তুমি একদম ঠিক ঠিক বলেছো। আনটায়ারিংও মানে হচ্ছে হলো অক্লান্ত পরিশ্রম।
হ্যাঁ, সো দুটোর মানেই দুটোই কিন্তু আমাদের সিনোনিম, সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দিস ইজ এগেইন ওয়ান এক্সাম্পল মেইনস 2019 যেখানে কিন্তু তোমার ভোকাবুলারি যদি স্ট্রং থাকে তবেই কিন্তু তুমি এগুলোর আনসারটা দিতে পারবে। ইন্টেলিজেন্সিয়া এলিসিস্ট, এটাও কিন্তু সিনোনিম। ইন্টেলিজেন্সিয়া মানে হাইলি এডুকেটেড পিপল, বুদ্ধিজীবী যাকে আমরা বলি বাংলায়। আর এলিসিস্টিস্ট মানে হচ্ছিল যে কোনো সোসাইটি বা সিস্টেমের একদম টপ লোকজন যারা হচ্ছে হলো এলিট। ঠিক আছে, এলিট কথাটির থেকে আমাদের এলিটিস্ট এসছে। এলিট মানে হচ্ছে হলো সেরা কোনো গ্রুপের সেরা লোকজন বা অভিজাত সম্প্রদায়, তাদেরকে আমরা এলিটিস্ট বলি। ঠিক আছে, তার মানে এই দুটোই সিনোনিম। আমার তার মানে সিনোনিম খুঁজতে হবে। এখানে দেখো র্যাবেল, এই র্যাবেল প্লেবিয়ানটাই হচ্ছিল আমাদের র্যাবেল মানে হচ্ছিল এ ডিসঅর্ডারলি ক্রাউড অথবা এ মব। একটা মব মানে আমরা বলেছিলাম আম জনতার ভিড়, আর প্লেবিয়ান মানে হচ্ছিল আম জনতা। ঠিক আছে, দাঁড়াও দেখে নিই আমি সলিউশনটাও এখানে দেয়া আছে ঠিকঠাক বললাম কিনা। একদম ঠিক বলেছি, র্যাবেল প্লেবিয়ান। হ্যাঁ, কমনালিটি আর কমন ক্লাস, কমনালিটি মানে হচ্ছিল সাধারণ ভাব, আর কমন ক্লাস মানে আম জনতা। এই দুটো কিন্তু এক নয়, সিনোনিম নয়। জেন্ট্রি আর পাবলিক, জেন্ট্রি মানে হচ্ছে হলো যে রাজরাজাদের নিচেই যে মন্ত্রী, তার তার পরের যে ক্লাসটা থাকতো, আগেকার দিনে কিংস হতো, তারপরে তার মন্ত্রী হতো, আমলা হতো, সভাবিদ হতো, এই সেকশনটাকে আমরা জেন্ট্রি বলতাম। আর পাবলিক মানে আম জনতা, এই দুটোও সমান নয়। আউটার শেল মানে কোনো কিছু ডিমের খোলাটা, খোলাটা আউটার শেল। আর সি শেল মানে যেটা আমাদের শঙ্খ, কোঞ্চ যেগুলো আমরা পাই সেগুলো সি শেল। এই দুটো আমাদের কিন্তু সিনোনিমস হয়। সো র্যাবেল প্লেবিয়ান ইজ আওয়ার সিনোনিম। সো আমরা মোটামুটি অনেকগুলোই, প্রায় 30টা মতো আমরা নিশ্চয়ই করে ফেলেছি আজকে। পার্ট 2-তে আমাদের আবার দেখা হবে। We will come up with certain difficult level questions in part 2 also. So মোটামুটি একটা আন্দাজ পেলে দেখি এ মাসের শেষের উইক কিংবা আগামী মাসে আমরা এটা পার্ট 2টা রাখবো। থ্যাংক ইউ, গুড নাইট।